দর্শক, অংশুমালীর লাইভে আপনাদের স্বাগত। আজকের অংশুমালী আয়োজিত ক্ষণকাল লাইভে আমাদের অতিথি রয়েছেন সন্দীপন ধর। সন্দীপন ধর সম্পর্কে একটু বলে নিচ্ছি। উনি ভারতীয় সরকারের, কেন্দ্রীয় সরকারের স্পেশাল সেক্রেটারি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন কিসের জন্য? বিজ্ঞানের জন্য নিজেকে নিবেদিত করার জন্য নিজেকে নিবেদন করেছেন বিজ্ঞানের চর্চায়। তিনি বিজ্ঞানের মানুষ, অনেকগুলো পুরস্কার আছে বিজ্ঞান বিষয়ক তার। বিজ্ঞান কংগ্রেসের আজীবন, ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আজীবন সদস্য তিনি। ফেডারেশন অফ দর্শক, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা একটু কেটে গিয়েছিল মাঝখানে। যাই হোক, বলছি, সন্দীপন ধর সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। বললাম, আপনারা শুনতে পেরেছেন কিনা নেটওয়ার্কে, আবার বলছি। উনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের আজীবন সদস্য, ফেডারেশন অফ ইন্ডিয়ান রেশনালিস্ট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, এছাড়া ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বারা আয়োজিত জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস এর কাউন্সিল সদস্য। এছাড়াও অনেক পরিচয় আছে ওনার। উনি অনেক কাজ করছেন স্বেচ্ছা অবসর নিয়েছেন, এখন কাজ করছেন শিশুদের। দর্শক, আমাদের নেটওয়ার্কটা প্রথম থেকে একটু ডিস্টার্ব করছিল, আমরা হয়তো একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। তো সন্দীপন ধর আজকে আমাদের সাথে কথা বলছেন, ক্ষণকালের সাথে কথা বলছেন, আর আমি বরাবরই আপনাদের সঙ্গে আছি, কাকন রেজা সঞ্চালনা করি, আপনারা জানেন। তো আজকে কথা বলবো ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে একজন বিশেষ মানুষ, ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যিনি কাজ করে যাচ্ছেন, সেই বিশেষ মানুষ সন্দীপন ধরের সাথে। সন্দীপন ধর, আপনাকে স্বাগত ক্ষণকালী স্টুডিওতে। নমস্কার এবং সকলকে শুভ সন্ধ্যা। কাকন ভাই, আপনাকে ধন্যবাদ, যেভাবে আপনি আমার পরিচয়টা তুলে ধরলেন তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপন ধর। তারপর আছেন কেমন বলুন? বর্তমান এই যে করোনা কালে যেরকম সব মানুষ রয়েছে তার মধ্যেই কাটছে দিনগুলি। তবে আবার একদিক থেকে এই করোনা কালে যেটা পরিবেশকে, মানে আমাদের প্রকৃতিকে খুব ভালোভাবে আবার উপভোগ করার একটা দুর্লভ সুযোগও হাতের কাছে চলে এসছে, সেটাও আবার এক ধরনের উপলব্ধি করছি আর কি, আনন্দ উপভোগ করছি আর কি। এটা হলো উপায়হীনের আনন্দ। আমাদের উপায়হীন দেখেই আমাদের একটা উপায় বের করে নিতে হচ্ছে, তাই তো? না, শুধু সেইটা নয়, মানে যেরকম ধরুন আমি যে অঞ্চলটায়, এই যে আসামের যে জেলায় হাইলাকান্দি, সেইখানে যেখানে রয়েছি, এটা হচ্ছে মানে বরাক উপত্যকায়। এইখানে ধরুন মার্চ মাসের আগেও কিন্তু আমরা সেইভাবে চড়ুই পাখি সবসময় দেখতে পেতাম না। বা যেটা ধরুন ছোটবেলার থেকে আমরা শিখেছিলাম, সে এক শালিক দেখলে দিন খারাপ, দুই শালিক দেখলে দিন ভালো, সেই শালিকের সংখ্যাও কমে গেছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচন্ড রকম বিভিন্ন রকম পাখি, চড়াই পাখি, সকালবেলা তাদের যে ডাক বা শালিক যে পরিমাণ দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটা উপভোগ্য বিষয় আর কি। এটা আমার পর্যবেক্ষণ। সন্দীপন ভাই, বিজ্ঞান কি জোড়া শালিক মানে? আপনি তো বিজ্ঞানের না, মানুষ। আমি জোড়া শালিক, এইটা নিয়ে একটা খুব মজার ঘটনা আমি সেদিনকে এক অনুষ্ঠানে বলছিলাম। যেরকম মানে লোকে বলে যে ওই ডিম খেয়ে বেরোলে বোধহয় পরীক্ষায় খারাপ ফল হয়। তো আমি যখন ইউপিএসসি এক্সাম দিয়েছিলাম,
তো সকালবেলায় আমার বেরোতে একটু দেরি হয়ে যাচ্ছিল আর কি, তার আগে আর কি পড়াশোনা একটু প্রিপারেশন নিয়ে। তো সেদিনকে আমি 3-4খানা ডিম খেয়ে গেছিলাম। সেটা খেয়ে আচ্ছা। গিয়ে পরীক্ষায় বেশ ভালোই রেজাল্ট করেছিলাম, মানে র্যাঙ্কিং ওয়াজ কোয়াইট আ গুড। কিন্তু আমি যখন ট্রেনিং এ ছিলাম, যেদিনকে আমাদের ঘোড়া চালানো শেখানো হচ্ছিল আর কি, মানে ওই ট্রেনিং এর শুরু দেরাদুনে, সেদিনকে কিন্তু 2 শালিক দেখার পর আমি ঘোড়ার পিঠ থেকে পরে ঠ্যাং ভেঙেছিল। তো এইটার যে কোনো মানে যোগ সাজস নেই এর পেছনে। হ্যাঁ, 2 শালিক ব্যাপারটা হচ্ছে, 2 শালিক এই কারণে দেখলে আমরা বলি শুভ, যেটা আমরা দেখেছি সাধারণত কিন্তু শালিক জোড়ায় চল, জোড়ায় চলে অভ্যস্ত। মানে আমরা যখন এক শালিক দেখি, তার মানে এর সঙ্গী বা সঙ্গিনী কোথায় গেল সেই খোঁজটা করা উচিত। বাকি আর কোনো এর মধ্যে 2 শালিক দেখলে ভালো, 1 শালিক দেখলে খারাপ, এরকম কোনো বিষয় নেই। অর্থাৎ আর এই যে দুই শালিকের চিন্তা, এই ডিম খেয়ে গেলে পরীক্ষায় খারাপ করবে, এই চিন্তা থেকে বের হয়ে আসাই তো বিজ্ঞান চর্চা। একেবারে। আসলে কি তখন ভাই, এইখানে যেটা বলার, দেখুন আগের যে সময় এই কুসংস্কার গুলো তৈরি হয়েছিল, তখন হয়তো এটার খানিকটা প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল এই কারণে আমি বলছি, ধরুন আমার পূর্বপুরুষ মানে আমার দাদুর দাদুর দাদুকে যদি বলা হতো যে বাইরে যাওয়ার সময় ডিম খেয়ে বেরিও না বা পায়েস খেয়ে বেরিও না, তাহলে তারা মানতো না। এখন এইগুলো কেন না, হাই প্রোটিন ফুড খাওয়ার পর পেট গরম হতে পারে, গ্যাস হতে পারে, তার থেকে সমস্যা হতে পারে। এখন সেই সময় এইগুলো আমরা একটা কুসংস্কার আকারে দেখিয়েছিলাম। বা এই যে দই চিনি খেয়ে বেরোনো, তাতে হচ্ছে বডিটাকে ঠান্ডা রাখে আর কি। তো কুসংস্কারটা মানে ওই সময় হয়তো প্রয়োজন ছিল। আজকে এটা একটা কুসংস্কার আমরা ধরে নিয়েছি, এর যুক্তিটা খোঁজার চেষ্টা করি না, আমরা এটা ধরে নিয়েছি এইটা মেনেই চলতে হবে। সেই জায়গায় হচ্ছে বিজ্ঞান চর্চার প্রয়োজন। অর্থাৎ সন্দীপন ভাই, বলা যায় যে সব কুসংস্কারই কুসংস্কার নাই, তার পেছনে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, যে অভিজ্ঞতা একদম একদম মানুষ, হ্যাঁ, এই ব্যাপারটা আছে, তাই তো? একদম একদম। মানে তো কুসংস্কার গুলো যখন তৈরি হয়েছিল, মানে জি, কুসংস্কার আমরা বানিয়েছি, তখন এইগুলো সংস্কার ছিল, আমি যেটা মনে করি আর কি। মানে ওই সময় এটা সংস্কার হিসেবে মানা হতো, আমরা এটাকে কুসংস্কারে রূপান্তরিত করেছি। সেই ক্ষেত্রে সন্দীপন ভাই, আমি আলাপচারিতায় চলে আসি। এতক্ষণ হুম। তো আলাপ করলাম শুরুটা, এখন প্রশ্ন আছে, কিছু প্রশ্ন মাথার মধ্যে প্রশ্ন আছে, যেমন আপনার স্বেচ্ছা অবসর নিয়ে আমার মাথায় একটা প্রশ্ন আছে, যে স্পেশাল সেক্রেটারি পদ থেকে কেন স্বেচ্ছা অবসরটা, এটা একটু জানতে পারি কি? এটা খুব ভালো কথা। আমার এই ক্ষেত্রে আমি বলি, আমি যখন স্বেচ্ছা অবসর নেব বলে মনস্থির করি, তখন ভারতে এবং বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় অনেকেই এটার খুব মানে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন, তারা আমার সাথে আলোচনা করেছিলেন কেন, কি বৃত্তান্ত। আসলে এই চাকরিতে আসার পেছনে একটা কাহিনী ছিল, সেটা হয়তো পরে আমি বলবো আজকের আলাপচারিতার মধ্যেই। আহ, আমি মূলত ছাত্র জীবন থেকে একটু, তাহলে আমার মানে স্কুল লাইফ থেকে শুরু করতে হয়। আমি যখন ক্লাস 6 অব্দি আমার কাছে ছিল হচ্ছে ওই মানে ফাইনাল পরীক্ষায় কিছু ছবি তুলে নিয়ে গিয়ে আমি একটু বেশ ভালো স্কোর করতাম। অথচ কিন্তু মানে স্কুলের বাকি পরীক্ষাগুলো, সেগুলোতে আমার রেজাল্টে কিন্তু রিপোর্ট কার্ডে লাল কালি থাকতো। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের স্কুলের যে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম, সেখানে আসেন হচ্ছে ভারতের বিখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান সঞ্চারক, বিজ্ঞানীও বটেন, আহ, তিনি হচ্ছেন প্রফেসর ইয়াশপাল। প্রফেসর ইয়াশপাল আমাদের একটা টক দিতে আছে, তো স্কুলের ফাউন্ডেশন ডে। তো তার আগে আমি শুনলাম এক বিজ্ঞানী আসছে, আর আমার কাছে মানে বিজ্ঞানটা খুব বোরিং একটা সাবজেক্ট ছিল, কারণ আমার সময় ওই যে মোটা মোটা বই, আহ, যেগুলোর কাঁধের ব্যথাটা এখনো মাঝে মাঝে অনুভব করি, তো সেই জিনিসটার থেকে আমার বিজ্ঞানের সেই আগ্রহটা ছিল না। মানে পড়তে হয়, পড়তাম এরকম। যদিও শৈশবকালে আমার মানে ছাত্র জীবনে এই ক্লাস 7-এর আগেও, তার আগে আমার স্বপ্ন ছিল আমি জীবনে নাপিত হব। তার কারণ হচ্ছে, এই কারণেই নাপিত হওয়ার স্বপ্নটা ছিল যে আমি যে কোনো মানুষের কানটা ধরতে পারবো, যারা আমার কান ধরে আমি তাদের কানটাও ধরতে পারবো, এই স্বপ্নে। প্রফেসর যশপাল আমায় শেখান যে না, মানে বিজ্ঞান কত ইন্টারেস্টিং। মানে সেদিনকে আমি 5 পয়সার, আমাদের কলকাতায় বলে চায়না বড়ি, লাল রঙের ছোট ছোট বড়ি পাওয়া যায়, ওই চায়না
কুল আর কি, ওই নিয়ে 5 পয়সা বিট লবণ দিয়ে সেটা পকেটে নিয়ে আমি একদম পেছনের রোতে বসে খাচ্ছিলাম। স্যার দেখতে পেয়ে উনি মঞ্চের থেকে আমার দিকে এ করে বলেন যে হ্যাঁ, আমি দেখছি আমার কলকাতার এক বন্ধু খুব সুস্বাদু কোনো খাদ্য খাচ্ছে, সে কি আমায় একটু দেবে না? তা আমি যেন বুঝিনি, আমি এই দিক ওদিক তাকাচ্ছি, স্যার আমার কাছে এলেন, স্যার খেলেন আমার পকেট থেকে। তারপর আমায় বললেন, আমি তো তখন জানি যে আমি একটা মিশন স্কুলে পড়তাম, তো আমি জানি এইবার ফাদার তো আমায় পেটাবে এবং স্কুল থেকে বের করে দেবে। তো আমি তখন, আমাকে যখন জিজ্ঞেস করলেন তোমার বিজ্ঞান ভাল লাগে না, আমি বললাম না, বিজ্ঞান আমার ভাল লাগে না, বাট বিজ্ঞানের বইগুলো বেশ কাজে দেয়। বললো মানে? আমি বললাম না, মারপিট করার সময় খুব কাজে দেয়, এগুলো ছুঁড়ে মারা যায়, অন্যদের আহত করা যায়। তো বললো ইউ আর সায়েন্টিস্ট, তুমি এটা আবিষ্কার করেছো। সেই থেকে, তারপর থেকে আমার জেদ ছিল যে জীবনে ওনার ছাত্র হব, সেটা হয়েছি। পরবর্তী সময়ে কিছু কারণে আমি চাকরিতে ঢুকেছিলাম, কিন্তু বিজ্ঞান আন্দোলনটা সেই কলেজ জীবন থেকে শুরু হয়েছিল। যখন আমি এই চাকরি ছাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি যদি এখন বর্তমানে রিটায়ার্ড, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন স্যার, তিনিও আমায় এই প্রশ্নটাই করেছিলেন যে তুমি চাকরি কেন ছাড়বে? আমি বলেছিলাম চাকরি তো করলাম অনেক জীবন, এখন যা পেনশন পাবো তাতেও আমার জীবন চলে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে আস্তে আস্তে যেভাবে কুসংস্কার আমার, বিশেষ করে আমার দেশে বা এই উপমহাদেশে শিশুদের মধ্যে ঢুকে যাচ্ছে, তার বিরুদ্ধে কিছু করার দরকার একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে, একজন বিজ্ঞান কর্মী হিসেবে। সেই উদ্দেশ্যেই স্বেচ্ছা অবসর নেয়া। কিন্তু এই যে যে একটা কেন্দ্রীয় সরকারের একটা মানে খুব বড় একটা জায়গা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আপনি এখানে থাকলে সরকারের সহায়তা পেতেন, সরকারি মন্ত্রণালয়ের সহায়তা পেতেন হয়তো, বা সরকার, কিন্তু এই যে অবসর নিয়ে সেইভাবে কি সেই অর্থে কাজ করতে পারবেন কিনা, কি মনে হয় আপনার কাছে সন্দীপন ভাই? আমি বর্তমানে যে দায়িত্বে রয়েছি সেটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি, জার্মানির যে বিশিষ্ট বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তার নামে যে সোসাইটি, তারা, তাদের ফেলো হিসেবে আমি কাজ করছি আর কি। সেখানে কিন্তু আমি এইখানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাই। আমি এই হাইলাকান্দি জেলা কিন্তু একটা প্রত্যন্ত জেলা, মানে আসামের যে রাজধানী দিসপুর তার থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, কিন্তু এইখানেও বিভিন্ন সরকারি শিক্ষা দপ্তর, তাদের কিন্তু যে কোনো সব রকম সহযোগিতা আমি পাচ্ছি। এমন নয় যে তারা আমায় সহযোগিতা করছেন না, বা চাকরিতে থাকলে আমি আরো বেশি পেতাম, বরঞ্চ হ্যাঁ, চাকরিতে থাকলে আমার কাজ করার সুযোগটা অনেক কম ছিল। কারণ আমি যখন তখন অফিস থেকে বেরোনো বা এই করা বা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কর্মে আমি এতটাই এনগেজ থাকতাম যে এই কাজগুলো করতে পারতাম। সেই ক্ষেত্রে বরঞ্চ স্বেচ্ছা অবসর নিয়ে আমি বরঞ্চ আরো আরামে রয়েছি, মানে আমার কাজগুলো খুব ভালোভাবে করতে পারছি। সন্দীপন ভাই, আরেকটা প্রশ্ন আমার মাথায় ছিল, যে আপনার যখন আপনার সম্পর্কে আমি জানি বা জানছিলাম যে একটা কথা হয় যে অজনপ্রিয় একটা শব্দ, যে আপনি ভারতে বিজ্ঞানকে জনপ্রিয় করতে চাচ্ছেন। তো এই যে ভূখণ্ড, এই যে পাক ভারত উপমহাদেশ, আপনি কি মনে করেন এই জায়গায় কোনো না কোনো কারণে বিজ্ঞান অজনপ্রিয়? বিজ্ঞান ঠিক অজনপ্রিয় কথাটা আমি বলবো না, বিজ্ঞানের ছাত্রের সংখ্যা কিন্তু বেশি, তাহলে সেই প্যারামিটারে দেখলে তো বিজ্ঞান অজনপ্রিয় নয়। কিন্তু আমরা বিজ্ঞানটাকে যেটা পড়ছি, মানে সেটা এই উপমহাদেশে, আমি বাংলাদেশ গিয়েও বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে দেখেছি, বা আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশে, এটাকে আমরা বিজ্ঞানটাকে ভালোবেসে পড়ছি না, আমরা কিন্তু বিজ্ঞানটাকে কেরিয়ার হিসেবে পড়ছি। যে হ্যাঁ, বিজ্ঞান পড়লাম, বিজ্ঞানটা পড়ে, মানে আমি 11-12 সায়েন্স পড়লাম, তারপর বা আমি গ্রাজুয়েশনও সায়েন্স পড়লাম, পড়ে তারপর মানে আমরা দেখতে পাই যেরকম একজন ডাক্তার, তিনি পুরোপুরি বিজ্ঞানের ছাত্র, কিন্তু যখন তিনি অপারেশন থিয়েটারে ঢুকছেন, তিনি তারপর কিন্তু যেটা করছেন, হয় কালিমায়ের সামনে প্রণাম করছেন, বা মানে নামাজ পড়ে নিচ্ছেন। তো এই যে একটা কোইন্সিডেন্স, এটার কারণ হচ্ছে ওইটাকে অ্যাজ আ প্রফেশন কিন্তু সে বিজ্ঞানটা পড়েছে, বিজ্ঞানকে ভালোবেসে নয়। তো আমার উদ্দেশ্যটা সেইটাই, যে বাচ্চাদের মধ্যে, মানে সবাইকে যে বিজ্ঞান নিয়ে পড়তে হবে বা বিজ্ঞানী হতে হবে তা নয়, একটা বিজ্ঞান মনস্ক মন নিয়ে যেন সেই বাচ্চাটা বড় হয়, মানে সেই যাতে তার যে কোনো সমস্যায় একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা করে। এইখানে আরেকটা প্রশ্ন এসে যায় সন্দীপন ভাই,
যে মানুষের তো জীবনের নিজস্ব প্রয়োজনেই বিজ্ঞান প্রয়োজন। এখানে বিজ্ঞান জনপ্রিয় করে তোলা বা বিজ্ঞান আন্দোলন এই বিষয়গুলো আমাদের করতে হচ্ছে, এটা এক ধরনের আমাদের পিছিয়ে পড়া নয় কি? এই আন্দোলন তো করার কথা না। এইটার জন্য আমি কখন ভাই যেটা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটিটা রয়েছে। মানে আমরা বিজ্ঞানটাকেও মুখস্থ করার দিকে, মানে লিটারেচার ল্যাঙ্গুয়েজের মতো আমরা বিজ্ঞানটাকেও মানে ছাত্রছাত্রীদের মধ্যে মুখস্থ করাতে যাই, সেইটা একটা কারণ। আর আরেকটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের এই উপমহাদেশ যে সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছে, মানে আমাদের আগের প্রজন্ম বা এই জায়গায় সেখানেও, আর এইটা শুধু আমাদের এই উপমহাদেশ বলে না, যদি যেরকম যে কথাটা হচ্ছিল কুসংস্কার বা এই যে বিষয়গুলো, আমার মনে আছে সেটা হচ্ছে আমি চাকরিতে জয়েন করার পর পর একটা ডেলিগেশন টিম নিয়ে আমি গেছিলাম নাসায়। তখন আমি মিনিস্ট্রি অফ স্পেস সায়েন্সে ছিলাম। তো নাসায় যাওয়া হয়েছিল, সেই সময়টা একটা সূর্যগ্রহণ ছিল। তো নাসার যিনি একদম চিফ, তিনি চার্চে দৌড়ালেন, তিনি চার্চে করতে যাচ্ছেন মানে ওই প্রেয়ারে। তো আমি বললাম আপনি এটা বিশ্বাস করেন? তো সে একটু মুচকি এসে বললো না ঠিক মানে ব্যাপারটা জানেন তো, আমি বিশ্বাস করি না কিন্তু ওই আমার মিসেসের জন্য আমার চার্চে যেতে হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই। এইটা আমাদের দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে আমরা মানে যে কথাটা আমি বললাম যে আমরা বিজ্ঞানটা পড়ছি ওটা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য বা আমার কেরিয়ারের জন্য। বিজ্ঞান তো তা নয়, বিজ্ঞান তো আমার রান্নাঘর থেকে, মানে শৈশব থেকেই বিজ্ঞানটা শুরু হয় আমার ভেতরে। সেই দিকটা আমাদের তুলে ধরা হয় না বা আমাদের দেখানো হয়, তার ফলেই এই সমস্যাগুলো হচ্ছে। যার জন্যই আজকের দিনেও আমাদের এই বিজ্ঞান জনপ্রিয়করণ আন্দোলন বা বিজ্ঞান আন্দোলনের প্রয়োজন হয়ে পড়ছে। সেক্ষেত্রে তো আমির খানের ছবি 3 ইডিয়টস এর কথা মনে পড়ে যায়। আমরা আসলে সার্টিফিকেটের পিছনে দৌড়াই, কিন্তু আসলে শিখতে চাই। হ্যাঁ, আমাদের নেট কানেকশনটা একটু সমস্যা করছে, খুব সমস্যা নেট কানেকশন। আপনি তো ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে আছেন, শিশু বিজ্ঞান কংগ্রেস কাউন্সিলের সাথে আছেন। এই যে আপনার কাগজের পরিধি, আপনি বললেন যে নাসায় গিয়েছিলেন আপনি। এই যে নাসার যে কথাটা বললেন, এই যে আপনি ভারতে কাজ করছেন আবার নাসার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, এই দুটোর তুলনা করে মনে হয় না যে এই উপমহাদেশের জ্ঞান বিজ্ঞানে আরো এগিয়ে থাকা উচিত ছিল এবং সেই অনুযায়ী আমরা অনেক পিছিয়ে আছি? এই ক্ষেত্রে আমি আমার দেশের একটা ঘটনা বলি। এটা আমি একবার একটা বক্তব্যে বলেছিলাম যে ভারতের যে বাৎসরিক যে বাজেট হয় তার মাত্র 2% বিজ্ঞানের ক্ষেত্রে ধার্য করা। তো এটা আমাদের দুর্ভাগ্য যে মানে বিজ্ঞানকে আমরা এতটা পেছনে, মানে শিক্ষা সবচেয়ে কম থাকে, শিক্ষা একটা কম থাকে অ্যারাউন্ড 5 to 6%, তারপর হচ্ছে বিজ্ঞান হচ্ছে সব থেকে কম মাত্র 2%। তো বিজ্ঞান নিয়ে গবেষণা, বিজ্ঞান নিয়ে রিসার্চ, অথচ আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এই উপমহাদেশের যারা বিজ্ঞানের ছাত্র ছিল, বিজ্ঞানীরা, তারা কিন্তু মাথা উঁচু করে বিভিন্ন বিদেশের বিভিন্ন মাটিতে, সেটা জার্মানি হোক, ফ্রান্স হোক, ইউএসএ হোক, ইউরোপ হোক, সেখানে কিন্তু তারা দিব্যি কাজ চালাচ্ছে এবং তারা খুব মানে কি বলবো একটা খুব ভালো পজিশনে রয়েছে, মানে উইথ আ প্রেস্টিজিয়াস কন্ডিশন। যদি আমরা নোবেলের দিকেও দেখি, এই উপমহাদেশের অনেকেই যারা বিদেশে গেছে, গিয়ে কাজ করে তারা কিন্তু নোবেল পাচ্ছে, অথচ আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে রিসার্চ বা এই জায়গাগুলোতে সেই ফান্ডিংটা নেই। যদিও বর্তমান সময়
বেশ কিছুকাল যাবৎ ভারত সরকার অবশ্য বিজ্ঞান পড়ার ক্ষেত্রে বা বিজ্ঞান রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন জিনিস চালু করেছে ছেলে মেয়েদের মধ্যে, কিন্তু সেটাও এখনো আমার মনে হয় তুলনার মানে যা প্রয়োজন তার তুলনায় খুবই ক্ষীণ, খুবই সামান্য। হ্যাঁ সন্দীপন দা, নেটটা ডিস্টার্ব করছে বুঝতে পারছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার। আমরা কিন্তু আপনার আমি শেষ কথাটা একটু শুনিনি, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমাদের বর্তমানে যদিও বেশ কিছু বছর মানে এটা প্রায় গত 10-12 বছর ধরে ভারত সরকার কিন্তু বিজ্ঞানের প্রতি কিছুটা মানে ছেলে মেয়েদের মধ্যে যাতে বিজ্ঞান পড়া নিয়ে আগ্রহ জাগে, স্পেশালি ইন দ্য পিওর সায়েন্স ফিল্ড, রিসার্চ ফিল্ড, সেখানে বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন বৃত্তি এগুলো চালু করেছে বা বিভিন্ন ইনস্টিটিউট গুলোকে বিভিন্ন রকম ফান্ডিং, যেমন ইন্সপায়ার বলে একটা প্রজেক্ট আছে, সেখানে হচ্ছে বাচ্চারা বিভিন্ন যে ইনভেনশন তার উপর সরকার আর কি ফান্ডিং করছে, তাদেরকে বিভিন্ন আইআইটি বা বিভিন্ন জায়গায় বা এই যেরকম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যে জাতীয় পর্যায়ে হয়, এইখানেও কিন্তু যারা প্রথম 25টা বাচ্চা তাদেরকে বিভিন্ন যে সায়েন্টিফিক ইনস্টিটিউট গুলো আমাদের ভারতে রয়েছে, যেমন আইআইটি বা এর মতো আমাদের আইএসআর, এইসব আইআইএসিআর বা আইএসআই, সেসব জায়গায় কিন্তু তাদের ট্যাগ করে তারা যাতে আরো ফার্দার স্টাডি করতে পারে তার জন্য সরকার কিন্তু প্রচুর অনুদান বর্তমান সময় দিচ্ছে। এটা বিগত এই 10 বা 12 বছর যাবৎ শুরু হয়েছে, যেটা আগে আরোই মানে খুবই সামান্য ছিল। এই যে আমাদের এই উপমহাদেশে শুধু ভারত নয়, প্রতিটা দেশেই বিজ্ঞানের ক্ষেত্রে সরকারের যে বার্ষিক বাজেটের একটা ঘাটতি থাকে, অথচ দেখা গেলে এই প্যান্ডেমিকের সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা অনেক পিছিয়ে আছি, অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছি, আমাদের পরীক্ষায় পিছিয়ে আছে, চিন্তায় পিছিয়ে আছি। এই যে ক্ষেত্রগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন আমাদের সার্স গেল, তারপর কোভিড আসলো, এগুলো তো আমরা সাফার করেছি, বার্ড ফ্লুতে সাফার করেছি, অন্যান্য সাফার করেছি। এগুলো উত্তরণের জন্য বিজ্ঞান আমাদের জন্য অপরিহার্য। সেই ক্ষেত্রে কেন আমাদের এই উপমহাদেশের যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কেন এদিকে গুরুত্ব দিচ্ছে না, এই ব্যাপারটা আপনার কি মনে হয় সন্দীপ ভাই? তখন ভাই এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। আসলে বর্তমানে যদি আপনি দেখেন সব সরকার এই উপমহাদেশে, সেটা ভারত সরকার বলুন, বাংলাদেশের সরকার বলুন, পাকিস্তান গভর্নমেন্ট, ভুটান গভর্নমেন্ট, নেপাল গভর্নমেন্ট, মানে আমি যদি আমাদের এই সাবকন্টিনেন্টকে ধরে বলি আর কি, শ্রীলঙ্কা, সব গভর্নমেন্ট কিন্তু এই যে কোভিড এর যে ভালো দিক বলতে গেলে যদি আমরা বলি, তাহলে কিন্তু তারা এখন চিন্তায় পড়েছে যে না, বিজ্ঞান বা রিসার্চের ক্ষেত্রে আমাদের ফান্ডিংটা বাড়াতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানের যে ফলটা এটা খুব হাতে নাতে পাওয়া যায়, এটা কিন্তু খুব স্লো একটা গ্রাফ, মানে এটা খুব খালি চোখে দেখা যায় না বা না, সেই ক্ষেত্রে সেই কারণেও সরকার মনে করে ধর এইটা কি প্রয়োজন মানে আমাদের বর্তমানে, এবং বিভিন্ন সময় যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গায়, সেটা মানে আমাদের দেশে বলুন বা এই উপমহাদেশে আমি বলবো, বিজ্ঞান মন্ত্রী যে হয় তা সে হচ্ছে একটা অবৈজ্ঞানিক মানুষ আর কি, মানে তার সাথে বিজ্ঞানের হয়তো সেই সংস্পর্শ নেই, এবং বিজ্ঞান মন্ত্রণালয়টাকেও মানে সেই গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে কিন্তু এই কোভিড কিন্তু এইটা বুঝিয়েছে যে না, মানে বিজ্ঞানের গুরুত্ব দিতে হবে, বিজ্ঞানের রিসার্চ, তার জন্য ফান্ডিং বাড়াতে হবে, এবং সেটা কিন্তু হয়তো আগামী কয়েক বছর আপনারা দেখা যাবে যে মানে প্রত্যেকটা সরকার তার বাজেটে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যয় করতে চলেছে। মানে তারা কিন্তু এইবার গুরুত্বটা বুঝেছে যে বিজ্ঞানে আমরা যে প্রথম যেটা যদি মার্চ এপ্রিল গত বছর এই দেখি আর কি, সেই সময় যে সব সরকার যে হাবুডুবু একদম পুকুরে নেমে হাবুডুবু খাওয়া, এখন একটু সাঁতার কাটা শিখেছে, এখন এরা বুঝেছে যে না, ভালো করে সাঁতার কাটতে হলে সুইমিং পুলটা ভালো হতে হবে, এবং সেটা হচ্ছে বিজ্ঞান গবেষণা।
তবে সন্দীপন ভাই, এটা শুধু কি আমাদের দেশে, আপনি প্যান্ডেমিকের নিয়ে কথা বলছি, আমরা এই সময়টা আমরা যাচ্ছি, প্যান্ডেমিকের কথা উঠে আসা স্বাভাবিক, সব আলোচনাতেই এখন করোনা চলে আসছে, কোভিড চলে আসছে। তো এই ক্ষেত্রে বলি যে দেখেন, আমাদের ভাইরাসের বিরুদ্ধে চিকিৎসা বিজ্ঞান কিন্তু অতটা খুব বেশি যে গবেষণা করেছে বা করছে, ভাইরাস বিষয়ে গবেষণা খুব কম হয়েছে। একটা শুরু হলো, সার্চ শুরু হলো, এই তো আমরা এমনি এমনি চলে গেল, আমরা এমনি এমনি বন্ধ করে দিলাম যে এটা নিয়ে আর গুরুত্ব, কেন জানি মনে হচ্ছে যে ভাইরাসের গবেষণায় চিকিৎসা বিজ্ঞান গুরুত্ব ঠিক মতো দিচ্ছেন। এই ব্যাপারটা যদি আপনি বলতেন সন্দীপ ভাই। সেটা তো এই উপমহাদেশে আপনার দেখে মনে হতে পারে, কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভাইরাসকে খুব গুরুত্ব দিয়ে দেখে। যদি সেইভাবে আমি দেখি, আমরা যদি দেখি মিশিগান ইউনিভার্সিটি কিন্তু এই যে সার্স নিয়ে দীর্ঘকাল তারা কিন্তু গবেষণা চালাচ্ছে। মানে এরকম নয় যে এই করোনা কালের পরেই তারা শুরু করেছে, তারা কিন্তু অনেক আগের থেকে এটা চলছে। ইভেন অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন গবেষণাগারে সেখানেও কিন্তু এটা চলেছে। ইউরোপের বিভিন্ন দেশে এটা আমার কাছে যে খবর, ইভেন জার্মানি, যেহেতু অংশুমালি জার্মানির এতে অংশুমালির মাধ্যমে, মানে তারাও বলতে পারবেন যারা জার্মানে রয়েছেন, এই নিয়ে কিন্তু দীর্ঘকালই কিন্তু গবেষণা চলছে। কিন্তু ওই যে যেটা আমি বললাম যে এই জায়গাগুলো এত স্লো প্রোগ্রেস, মানে হুট করে ওই চোখে পড়ে না। স্পেশালি যে সমস্যাটা হচ্ছে এই যে আরএনএ ভাইরাসের গঠনতন্ত্র এত ঘন ঘন চেঞ্জ হয় যে যে কোনো আরএনএ ভাইরাসের টিকা আবিষ্কার বা ভ্যাকসিন, এই জিনিসগুলো করতে কিন্তু দীর্ঘ একটা সময় চলে যায়। সেইটা একটা সমস্যা। কিন্তু একদম যে গবেষণা হতো না তা না। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, আমাদের এই উপমহাদেশে আমরা কিন্তু সেইভাবে এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম না বা সেই আলোকপাতটা করি। পাশাপাশি অবশ্য একটা কথা বলবো, যে যদি সমগ্র বিশ্বের কথা ধরে দেখি, মানে যেমন আমাদের এই উপমহাদেশেও হয়নি, আর পাশাপাশি আরেকটা জিনিস আমার যেটা লক্ষ্য করে দেখেছি, WHO কিন্তু মানে এই পপুলারিটির জায়গাগুলো, মানে তারাও কিন্তু ওই জায়গাটাই কিন্তু সেইভাবে এই জিনিসগুলোকে নিয়ে অতটা গুরুত্ব দেয়নি, যেটা তাদের এইবার শিক্ষাটা দিল। এইখানে তো আবার সন্দীপন ভাই ষড়যন্ত্র তত্ত্বটাও চলে আসে, যে এটা কোভিড মানুষের তৈরি, ল্যাবরেটরিতে তৈরি, অনেক কথা চলে আসে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন, যে এই যে আমরা জীবাণু বা বীজাণু অস্ত্র ব্যাপারটাও চলে আসছে, যে আমরা মানুষকে ধ্বংস করার জন্য মানুষের বিরুদ্ধে আমরা জীবাণুকে অস্ত্র হিসাবে ব্যবহার করছি। এই যে বিজ্ঞানের যে অপব্যবহারটা, এই দিকটা নিয়ে আপনি যদি কিছু বলেন সন্দীপন ভাই। এইটা তো খুব ভালো কথা বলেছেন। অ্যাকচুয়ালি বিজ্ঞান মানুষ গড়ার জন্য, কিন্তু বিজ্ঞান মানুষকে ধ্বংসের জন্য নয়। বর্তমানে অবশ্য ঠিক উল্টোটাই হচ্ছে। আমাদের রাষ্ট্রনায়করা বিজ্ঞানকে মানে প্রতিবেশীর ওপর শক্তি বল বা বিশ্বে তার শক্তি দেখানোর জন্য ব্যবহার করছে বিজ্ঞানের বিভিন্ন জিনিস। তবে একটা কথা, এটা আমি অংশুমালিতেও একটা লেখায় দিয়েছিলাম, এটা ছিল করোনা কালের একদম প্রথম দিকেই সেই লেখাটা প্রকাশ হয়েছিল অংশুমালি একটা সংখ্যায়, এক্ষুনি আমার ঠিক মনে নেই। তাছাড়া এখানে বিভিন্ন মানে আমাদের হাইলাকান্দি এই বরাক উপত্যকায় একটা পত্রিকা, সাময়িক প্রসঙ্গ দৈনিক পত্রিকা, সেখানেও আমি এটা লিখেছিলাম যে আরএনএ ভাইরাস বা এই ভাইরাস এরকম ল্যাবে তৈরি করা যায় না। অন্য ভাইরাস হয়তো হতে পারতো, আমরা জানি যে বায়োলজিক্যাল ওয়েপন্স এইগুলো আমরা এখন খুবই, বাট আরএনএ ভাইরাস ইজ নট দ্যাট ভাইরাস যেটাকে ওইভাবে রাতারাতি বা করে আমরা বানিয়ে সেটা অস্ত্র দিয়ে ছড়িয়ে দিলাম। সেইগুলো প্রথম দিকে ছিল, কিন্তু পরে এখন মানুষ তার থেকে বুঝছে না এরকম নয়, এটা ঘটনাটা উল্টো। হ্যাঁ, বরঞ্চ মানে আমার যেটা মনে হয়েছে যে আমাদের এই উপমহাদেশে সরকার প্রথম দিকে খুব একটা লাগাম ছাড়া গা ছাড়া ব্যাপার ছিল। মানে আমার নিজের ঘটনা, আমি গত বছর 21শে বইমেলায় ঢাকায় ছিলাম। সম্ভবত 12 বা 13ই ফেব্রুয়ারি আমি ঢাকায় গেছিলাম আমার বই প্রকাশ নিয়ে। আর 13ই মার্চ আমি যখন ফিরেছি, তখন আখাউড়া বর্ডার দিয়ে আমি না বাংলাদেশ না ইন্ডিয়ায় কিন্তু সেই মানে সিরিয়াসনেসটা দেখিনি। মানে তখনই কিন্তু আরো সিরিয়াসনেস হওয়া উচিত ছিল। হ্যাঁ, যে মানে এক দেশ থেকে আরেক দেশ আসতে গেলে বা এক রাজ্যের থেকে আরেক রাজ্যে আসছে,
সেটা কিন্তু দেখতে গিয়ে পেয়েছি আমরা আরো পরে। তো এইটা একটা উদাসীনতা আমাদের মধ্যে ছিল। হ্যাঁ, তো বাট তার জন্যই আমরা ছড়িয়েছি, আমরা বিদেশি ফ্লাইট সহজে বন্ধ করিনি। সেটা কারণ আমি বলতে পারবো না, সেটা সরকার বাহাদুরের যারা আসেন তারাই বলতে পারবেন, যেহেতু আমি বর্তমানে সরকারে কোনো সিস্টেমের সাথে সেইভাবে ডাইরেক্টলি নেই। তো আমি জানি না কেন সরকার এই চিন্তা করেছিল, বরঞ্চ বিমান যোগাযোগটা আরো আগেই বন্ধ করা উচিত। এইখানে এই আলাপগুলোতে পরে আসি, একটু চলে যাই আপনার বইয়ের ব্যাপারগুলোতে। আপনার বইয়ের সংখ্যা 8টি, তাই তো সন্দীপন ভাই? হ্যাঁ, 8টি, এবং সবগুলো বিজ্ঞান বিষয়ক। শুধু বিজ্ঞান না, আমার একটু একটা গল্প বিষয়ক বই আছে দুখানা এর মধ্যে। একটা ওই হচ্ছে কথাটাতেই আমি আসতে চাচ্ছি যে, হ্যাঁ, আমি ওই কথাটাতেই আসতে চাচ্ছি। প্রথমে আসি বাচ্চাদের বই ভুতুরে বাড়ি। ভূত আর বিজ্ঞানের সাথে কন্ট্রাস্ট, বৈপরীত্য। এই যে ভুতুরে বাড়ি, একজন বিজ্ঞানী, একজন মানে বিজ্ঞানের কর্মকর্তা, বিজ্ঞান নিয়ে যিনি কাজ করছেন, তার ভুতুরে বাড়ি বইটা বাচ্চাদের জন্য কেন, সন্দীপন? আচ্ছা, বেশ। এটা এই বইটা শুধু যে বাচ্চাদের জন্য তা নয়, মানে এইটা বাংলাদেশে অনার্য প্রকাশনী থেকে প্রকাশিত, যদিও বইটা এখনো আমি হাতে পাইনি। কিন্তু আমি অনার্য প্রকাশনার কাছে প্রকাশক পাবলিকেশনের যিনি কর্ণধার শফিক ইসলাম, তার কাছে শফিক রহমান, ক্ষমাপ্রার্থী, শফিক রহমানের কাছে আমি খুব কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি এই ভুতুরে বাড়ি বইটা কিন্তু শুধু যে ভূতের গল্প তা নয়, বইটার 13টা ভূতের গল্প অবশ্যই আছে। আর 14 নম্বর যেটা, সেটা হচ্ছে একটা প্রবন্ধ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছিল, এই প্রবন্ধটা অনেকদিন আগে প্রকাশিত হয়েছিল। 2014 সালে শিশু দিবসের সময়, মানে ভারতে যেটা জাতীয় শিশু দিবস, সেই সময় এটা পরপর 3 দিন ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সাময়িক প্রসঙ্গে। ভূত যে নেই তার বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা। তো এই বইটায় যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে একটু একটা ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য আমি এমনি মাঝে মাঝে মানে বিভিন্ন ঘটনা, যেগুলো আমার তখন শৈশবে মনে হয়েছে যে বোধহয় ভূত রয়েছে, এই রয়েছে, সেইগুলোকে একটু, ঘটনাগুলোকে একটু গল্প চলে ফেসবুকে দিয়েছিল। সেটা দেখেই আমার প্রকাশক আগ্রহ প্রকাশ করেছিল। আমি বলেছিলাম, দেখো এইটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা তো আমার গল্পের মধ্যে ব্যাখ্যাটাও রয়েছে, তো আমি তাহলে যেটা করছি 13খানা ভূতের গল্প তোমায় লিখে দেবো। 14 নম্বর যে লেখাটা থাকবে, ভূত যে নেই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে আপনি আগে ভয় পান, তারপর ভয়টা ভাঙো। এইটা হচ্ছে আমার উদ্দেশ্য। এইটা গল্পগুলো শুধু যে শিশুদের জন্য বলবো তা নয়, কিশোর, যৌবন বা বয়স্ক মানুষ সবাই পড়তে পারে। বা যেটা বললাম যে 14 নম্বরটা হচ্ছে ওই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো রয়েছে। হ্যাঁ, কাকুন ভাই শুনতে পাচ্ছেন? এইখানে আরেকটা কথা হয়ে যায়, তো বনসাই, বনসাই তো গল্পের বই। হ্যাঁ, বনসাই হচ্ছে ছোট গল্পের বই। ভাই কি শুনতে পাচ্ছেন, সন্দীপন ভাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কাকুন ভাই। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বনসাই, আচ্ছা, বিজ্ঞান আর সাহিত্য, না, বিজ্ঞান আর সাহিত্য বনসাইটা নিয়ে পুরোপুরি কথা বলি। সাহিত্য। হ্যাঁ, বিজ্ঞান, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমিও শুনতে পাচ্ছি ভাই। প্রশ্নে চলে যাই, প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই যে যে বিজ্ঞান এবং সাহিত্য, বিজ্ঞান হলো নিরেট একটা জিনিস যার মধ্যে কোনো আবেগ নাই, অন্য কিছু নাই, জাস্ট পরীক্ষা নিরীক্ষা, ইনপুট আর আউটপুট হলো বিজ্ঞান। কিন্তু সাহিত্যের মধ্যে আবেগ সবকিছু থাকে। এই যে যে সন্দীপন ধর একজন বিজ্ঞান লেখক, একজন বিজ্ঞানী, তার বিপরীতে সাহিত্য, এই দুটো একসাথে যাচ্ছে কিভাবে সন্দীপন ভাই? এটা খুব ভালো প্রশ্ন। মানে একসাথে অনেকগুলো প্রশ্ন।
আহ, আসলে কিন্তু তা সবসময় যে তা নয়। মানে আমরা দেখেছি আইনস্টাইন রবীন্দ্রনাথের যে কথোপকথন যদি আমরা পড়ি, তা মানে সেটা যেটুকু আমরা পড়েছি, বা জগদীশচন্দ্র বোস রবীন্দ্রনাথের কথোপকথন, সেখানেও কিন্তু আমরা যেটা শুনেছি যে মানে রবীন্দ্রনাথ পরে বলেছে জগদীশচন্দ্র বোস অনেক বড় সাহিত্যিক। আবার জগদীশচন্দ্র বোস বলেছেন রবীন্দ্রনাথ অনেক বড় বিজ্ঞানী। আমি আমার শিক্ষক প্রফেসর ইয়াশপাল, তাকেও দেখেছি এই জায়গাটায়। এবং আমার অন্যতম প্রিয় কবি, আমি যাকে খুবই শ্রদ্ধা করি, যার হাত ধরে আমার কবিতা শেখা, কবিতা লেখা, যেটুকু টুকটাক, আমি কবি নই, আমি বারবারই এটা বলি, আমি কবি নই কিন্তু মাঝে মধ্যে টুকটাক শখ করে কবিতা লিখি। তিনি হচ্ছেন বর্তমানে আজ আমাদের মধ্যে নেই তিনি, কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তিদাও অ্যাকচুয়ালি আমাদের স্কুলে পোয়েট্রি ওয়ার্কশপ করতে এসেছিলেন, সেই থেকে আমার সাথে ঘনিষ্ঠতা, দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। শক্তিদার মাধ্যমে অনেক দুই বাংলার বিভিন্ন কবির সাথে আমার পরিচয় হয়েছে। বেলালদার মতো মানুষের সান্নিধ্য পেয়েছি এই শক্তিদার কারণে। শক্তিদাও কিন্তু আমি দেখেছি যে সাহিত্যে সে মানুষ হওয়া সত্ত্বেও সে কিন্তু বিজ্ঞানের প্রতি তার যে আকৃষ্টতা। এবং শক্তিদা একবার একটা কথা বলেছিলেন, বলেছিলেন যে দেখো, তোমরা বিজ্ঞানের ছাত্ররা যখন এরোপ্লেন আবিষ্কার করলে, তখন কিন্তু আমার মনে হলো যে এরোপ্লেনে করে যেতে যেতে আমি তখন মনে হলো একটা পাখি কিভাবে নিচটাকে দেখে, সেটা কিন্তু আমার কবিতার মধ্যে ফুটে আসে। সেটা কিন্তু বিজ্ঞানের অবদান সাহিত্যের ক্ষেত্রে। আবার আমার শ্রদ্ধেয় আরেক যে শিক্ষক প্রফেসর ইয়াশপাল, তিনি আবার যেমন বলতেন যে দেখো, আমরা সাহিত্যে বলছি ঘুড়ি ওড়ে, ঘুড়ি ওড়া দেখছি, বা একটা গল্পের মধ্যে ঘুড়ি, পাখি, এইগুলো যখন দেখছি, তার থেকেও কিন্তু আমাদের মনে অনেক কিছু ভাব জন্মায় যে কিভাবে আমরা গবেষণাটা চালাবো। তো আমার যেটা মনে হয় যে সাহিত্য এবং বিজ্ঞান কিন্তু পাশাপাশি হাত ধরেই চলে। মানে এর মধ্যে আমরা হয়তো একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছি, দূরত্ব তৈরি করেছি, কিন্তু আসলে এদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দূরত্ব নেই। বিজ্ঞান এবং সাহিত্য অঙ্গাঙ্গি ভাবে চলে। আমাদের নেটটা আজকে খুব খারাপ অবস্থা পাচ্ছি, নেটের খুব সমস্যা করছেন। দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই নেটের সমস্যার জন্য। সন্দীপন, তো শেষ কথাটুকু শুনতে পাইনি, আবার যদি একটু শুনি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওই যেরকম ধরুন, আমি আমি জানি না কতটা আমি আরেকবার বলছি, মানে যেমন শক্তিদাও আমাদের বলেছিলেন যে দেখো, বিজ্ঞানের অনেক আবিষ্কার থেকে কিন্তু আমরা সাহিত্যের অনেক উৎস খুঁজে পাই। মানে সাহিত্যের ক্ষেত্রে অনেক জায়গা বিজ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু সেটা দেখতে পাই বা বুঝতে পারি, যেটা আমি হয়তো আগে এমনি খালি কল্পনা করতাম, সেটার সাথে একটা সামঞ্জস্য আনতে পারি। আর আমার যিনি শিক্ষক প্রফেসর ইয়াশপাল, তিনি যেটা বলতেন যে আমরা কবিতা বা সাহিত্যে অনেক কিছু দেখার পর তখন কিন্তু আমরা তারপর সেইটাকে আবার মানে বিজ্ঞানের গবেষণাগারে সেটাকে ফেলার চেষ্টা করি। আমরা যদি দেখি যে শ্রীকান্তের যেভাবে মহামারীর কথা, প্লেগের কথা যেভাবে তুলে ধরা হয়েছে, সেখানে তো বিজ্ঞানের কথাও এসছে। হ্যাঁ, তো আবার ধরুন ওই সময়কার যারা বিজ্ঞানী, তাদের কথাবার্তায় সেখানে কিন্তু আমাদের এই ভারতের অনেক বিজ্ঞানী বা এরা, তাদের মধ্যে আমরা যেরকম সত্যেন বোস টোস, তাদের লেখার মধ্যেও দেখেছি তার উল্লেখ রয়েছে শ্রীকান্তের। তো ওই কারণে আমি বলছি কারণ ভাই, যে বিজ্ঞান এবং সাহিত্য কিন্তু হাত ধরেই চলে, মানে এদের মধ্যে সেই অর্থে কোনো বিভেদ নেই। বিভেদটা মানুষ সৃষ্ট একটা বিভেদ। হ্যালো।
বারবার হ্যাঁ। আমাদের খুবই ডিস্টার্ব করছে নেট কানেকশনটা, আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, শুনছিলাম সন্দীপন ধরের কথা, শুনছি আমরা, আরো কথা হবে, সময় আমাদের চলছে, কথার আলাপ চলছে। তো সন্দীপন ভাই, আর একটু প্রশ্ন বলি, শুরু করি ওইভাবেই। আপনি তো বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহের কথাটা কিভাবে শুরু হলো সেটা বলেছেন কিছুটা। শিশুকালে যে আপনি কথা বললেন যে শক্তি চট্টোপাধ্যায় থেকে আপনি কবিতা লেখাতে উৎসাহিত হয়েছেন, বিজ্ঞান, কবিতা এবং গল্প, এই যে তিনটা জায়গা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কিভাবে মেনটেন করেন একজন বিজ্ঞান মনস্ক মানুষ, একজন বিজ্ঞানী মানুষ, এটা আমার খুব মানে খুবই জানার ইচ্ছে জাগে যে কিভাবে সন্দীপন ভাই এটা করে। না, সন্দীপন ভাই, অ্যাকচুয়ালি আমি ত্রিভুজ যেটা আপনি বললেন, আমি মূলত বিজ্ঞান লেখক, সেটাই লিখি। মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন ব্যাপারগুলো যখন মাথায় আসে, সেগুলো অনেক সময় গল্প আকারে প্রকাশ হয়। যেরকম আমার এই যে বনসাই বলে যে বইটি, এখানে একটাই কপি রয়েছে। এই বইটির যে কটি গল্প, প্রায় 40টার উপর যে গল্পগুলো, এইগুলো প্রায় 8-9 বছরে শেষ করা আর কি। মানে আমি সেইভাবে, হয়তো আগামী আবার এরকম বনসাই টাইপের বই কবে আসবে সেটা বলাটাও খুব কঠিন আর কি। কবিতার কথা যদি আসে, কবিতা দীর্ঘদিন ধরে আমি লিখছি। আমার মোট কবিতা সামথিং অ্যারাউন্ড 50, নট মোর দ্যান দ্যাট। মানে সেটা ছাত্র জীবন থেকেই লিখছি, সেটাও বলতে পারেন। এই ক্ষেত্রে আরেকটা, মানে আমার কিন্তু সেরকম ভাবে আমি যে খুব কবি, যার জন্য আমি বললাম আমি কবি বা গল্পকার নই। এইটা একটা শখ বলতে পারেন। মানে ওই যেরকম মাছ খেতে খেতে অনেক সময় যখন অ্যালার্জি আসে, মানে মুখের স্বাদ পাল্টানোর জন্য আমরা ডাল খাই বা সবজি খাই, এইটা অনেকটা ওরকম। মানে বিজ্ঞান লিখতে লিখতে একঘেয়েমি যখন আসে, তখন হয়তো একটা গল্প লিখে ফেলি, এই এইরকমই আর কি, বা একটা কবিতা লিখে ফেলি। কিন্তু রেগুলার বেসিসে যে সেটা চর্চা করতে পারি তা মোটেও না। তবে এই ক্ষেত্রে একটা মজার ঘটনা একটু আমি উল্লেখ করছি, যদিও সময় সীমিত, আমি খুব বেশি সময় নেব না। সেটা হচ্ছে, আমি যখন ছাত্র জীবনে দিল্লিতে, তো দিল্লির চিত্তরঞ্জন পার্কে, বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানকার দুর্গাপুজোর সুভেনিরে আমার উপর দায়িত্ব পড়লো যে ওদের সুভেনিরের এডিটর হিসেবে। তো আমাকে ওরা বলেছিল 200 টাকা দেবে পারিশ্রমিক হিসেবে, আর পুজোর কদিন ওইখানে খাওয়া পাবো আর কি। তো সেই আগ্রহে আমি করেছিলাম যে খাওয়া প্লাস 200 টাকা পুজোর সময় তো বেশ ভালোই তখনকার দিনে। এটা আমি বলছি 83 সালে। তো এইটা এডিট করতে গিয়ে আমার সাহিত্য চর্চা একটু বাড়ে। সেখানে অনেকের অনেক গল্প পুরো রিরাইট করতে হয়েছে, অনেকের কবিতা পুরো পাল্টাতে হয়েছে। তারা খুশি হয়ে আমার 500 টাকা দিয়েছিল। আর পরের বছর আমাকে সাব এডিটর হিসেবে, মানে প্রথম বছর আমার কোনো নাম ছিল না, কিছু না, পরের বছর সাব এডিটর হিসেবে আমাকে ওরা মানে ওই পত্রিকায় রেখেছিল ওদের সুভেনিরে। তো এইরকম কিছু ঘটনা, প্লাস আমার বাড়িতে একটা সাহিত্য চর্চার একটা জায়গা ছিল আর কি। আমার বাবা মার মধ্যে প্রচন্ড রকম সাহিত্য চর্চার জায়গা ছিল। তারা প্রচন্ড ভালো পাঠক ছিলেন। তো সেই ক্ষেত্রে তাদের একটা অবদান, মানে আমার এই সাহিত্যের দিকেও একটা ঝোঁক, প্লাস আমার শিক্ষকরা। এইখানে তো এখন আমরা বিজ্ঞান থেকে সরে আসি একটু, যেহেতু সন্দীপন ভাই কবিতাও লিখেন, আমরা কি দুটো কবিতা শুনতে পারি সন্দীপন ভাই? আচ্ছা, আমি চেষ্টা করছি। আমি কিন্তু খুব ভালো আবৃত্তিকার নই, সেইভাবে রেডি নেই আমি। আমি তাও শোনাচ্ছি তার আপনাদের, আগে আমি জানি না। দর্শকদের বলে নেই যারা বলেন বিজ্ঞান এবং সাহিত্যের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, একটা কন্ট্রাস্ট আছে, তাদের যে ধারণাটা ভুল, তার প্রমাণ হলো আমাদের সন্দীপন ভাই এটা প্রমাণ করে দিচ্ছেন। এবং শুনছি একজন বিজ্ঞানের কবিতা, যিনি বিজ্ঞানের ভারত সরকার থেকে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, সরকারি বেসরকারি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, কাজ করছেন, নাসাতে কাজ করেছেন, তার মুখ থেকে শুনছি তার রচিত কবিতা পাঠ করছেন তিনি, সন্দীপন ধর। এইটা আমি এই যে 23শে জুন 2020 তখন লিখেছিলাম। আহ আমি একটু পড়ে শোনাচ্ছি।
সুসময়, ফিরে এসো সুসময়, এসো আজ অস্থির পথে, ভেদাভেদ যতটুকু, বেঁচে থাক শুধু মতামত। একদিকে ভাইরাস, অনাহার, বেকারির জ্বালা, সীমান্তে সেনাদল হয়ে গেছে কফিনের মালা, হাসপাতালের পথে চলে গেছে শ্মশানের দিকে, মানুষ বোকার মতো মৃত্যুর দিন লিপিলে। যত ছিল আয়োজন আমাদের ভাবনার ভাষা, একা একা ডুবে গেছে অধিকার, বিজয়ের আশা। ফাঁকাশে হৃদয়ের পথ ভরে যায় কত কত ভয়, ফিরে এসো তুমি আজ, ফিরে এসো, এসো সুসময়। এইটা আমি লিখেছিলাম হচ্ছে 23শে জুন 2020। আরেকটা দেখছি, আসলে সেইভাবে আমি কবিতা তৈরি হয়ে আসিনি। আচ্ছা, এইটাও মানে এই করোনা কালেই 26শে এপ্রিল 2020, যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি দেখা হবে তবে মরণের শেষে, যদি বেঁচে থাকি দেখা হবে যে যার আপন দেশে, কর্মমর্দন, আলিঙ্গন, চুম্বন আর নয়, দূর থেকে প্রণামেই যেন সহবত শেষ হয়। যদি বেঁচে থাকি দেখা হবে তবে লোভ মুক্তি নয়নে, যদি বেঁচে থাকি দেখা হবে তবে গরল মুক্ত পবনে। এখনো সময় আছে, আমি তোকে বাদ দিয়ে এসো, এসো মানুষের পাশে। ব্যাধি বোঝে না আপন পর, কে ধনী কে দরিদ্র, মহামারী হলো সর্বভোগ, একসাথে মরে পিতা পুত্র। রেহাই পায় না বৃদ্ধ শিশু, ব্রাহ্মণ ও চণ্ডাল, ধনী দরিদ্র একসাথে মরে, হতবাক মহাকাল। যদি বেঁচে থাকি দেখা হবে তবে শ্মশানে নয় মোহনায়, যদি বেঁচে থাকি দেখা হবে তবে আবেগে নয় চেতনায়। কৌলিন্যের বহুতল ছেড়ে ফেলে এসো গরিমা, জীব হয়ে এসো জীবের পাশে, এটাই মানব গরিমা। আমির ফকির বিভেদ নয়, ভেবো না তুমি ধনীর দুলাল, তোমার কোনো বিপদ নাই। গোটা বিশ্বকে গ্রাস করেছে মহামারী করোনা, এই বিপদের বাইরে তুমি, এ কথা সত্য না। যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি দেখা হবে তবে নতুন ভোরের আলোয়, যদি বেঁচে থাকি দেখা হবে তবে থামিয়ে মহাপ্রলয়। তোমাদের তো ঘর বাড়ি আছে, কারো বা অট্টালিকা, কেউ বা প্রমোদ আনন্দে আছো, দেখনি বিভীষিকা। চার দেয়ালে দরজা এটি, জানলা খুলে রোদ পোয়াও, অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসে সামনে পাও। আমরা যারা ফুটপাতে থাকি, গাছের তলায় বাসর ঘর, সাপত তাদের অতি আপন, সাপও তাদের অতি আপন, মানুষ যাদের নেয়াতি পথ। বর্ষা হলে ঝর্ণা ভাবি, মেঘের ডাকে ভয় কাটাই। বলতে পারো করোনা ভয়, এখন আমরা কোথায় যাই? এই ধরো আমি ফুটপাতে আছি তোমার বাড়ির পাশে, মরণ করোনা ধরেছে আমায়, তুমি যাবে কোন দেশে? কে তোমাকে ভরসা দেবে ব্যাংকের পাস বই, মিছে মিছে সব শঙ্কা ও সব জীবনের আশা করি। যাদের মেরে পাহাড় করেছ বহুমুখী সম্পদ, তাদের মরণে তোমারও মরণ, ভেবে দেখো কি বিপদ। এখনো সময় আছে, পার প্রমাণ সম্পদ ভেঙে লাগাও দেশের কাজে। বুদ্ধ যিশু রাম ইসলাম এবার এদের পালা, এরাও বলেছে আমাকে ছেড়ে যে যেদিকে খুশি পালা। মন্ত্র আজান কাজ হচ্ছে না ধ্যান। ঘরবন্দি জীবন কাটাও যে আছো যেখানে, কোথায় গেল পরমাণু বোমা, কোথায় অস্ত্র ভারী ভারী। করোনা যুদ্ধে সব নিচে, থাকো যে যার নিজের বাড়ি।
সন্দীপন ভাই, এখানে প্রশ্ন করি, ব্রাহ্মণ চন্ডালের কথা এসেছে, উচ্চবিত্ত নিম্নবিত্তের কথা এসেছে, দরিদ্রদের কথা এসেছে, ধনীর লোকের কথা এসেছে আপনার লেখায়। এই যে ব্রাহ্মণ চন্ডালের ব্যাপারটা আপনি বললেন, আপনার যে এই যে বিজ্ঞানের আন্দোলন, ভারতে একটা ধর্মীয় দল ক্ষমতায় আছে যারা ধর্ম ভিত্তিক দল বলা যায়। তো এই যে বিজ্ঞানের চর্চা, এই যে রাষ্ট্রে একটা দল আছে, মানে ব্রাহ্মণ চন্ডালের একটা ব্যাপার আছে, ধর্মের একটা ব্যাপার আছে, বলা হচ্ছে গোমূত্র খেলে করোনা ভালো হয়ে যাবে, করোনার মানে ভাইরাসের থেকে মুক্তি পাওয়া যাবে। এই যে এই ধরনের চিন্তাও কিন্তু ভারতে চলছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বা বলছেন সন্দীপন ভাই? এইগুলো অনেকটা ক্ষেত্রেই মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে এইগুলো বলে, আবার তারাই কিন্তু মানে ঠিক ওই অ্যালোপ্যাথির ভরসাটাও করে। এটা অনেকটা পাবলিসিটির স্টান্ট আর কি। আমার একটা ঘটনা এখানে ক্ষেত্রে বলার প্রয়োজন আর কি, মানে আমি মনে হয় আমার এটা একটু উল্লেখ করা। যখন মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়ার টাইমে, তার আগে আমি একটা ফেসবুকে প্রশ্ন তুলেছিলাম যে তার যে তিনটে জিনিস বলা হয়েছিল, সে নাকি একজনের কার টিউমার সারিয়ে দিয়েছিল, আরো কি কি রোগ হাত বুলিয়ে সারিয়ে দিয়েছিল, এই করেছিল। তো আমি বলেছিলাম যে এই শক্তি যদি আমার হাতে থাকতো, মানে এরকম যদি শক্তি আমি পেতাম, তাহলে সেটা তো সবচেয়ে আগে আমি আমার নিজের উপর প্রয়োগ করতাম। মানে আমার রোগের সময় আমার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হলো, আমি তাহলে বিএম বিড়লায় গিয়ে ভর্তি হয়ে এনজিওপ্লাস্টি করার থেকে হাত বুলিয়ে আগে নিজের ওই ব্লকেজটাকে পরিষ্কার করতাম। এখন ঘটনা হচ্ছে, মানে আমি যে প্রশ্নটা এখানে তুলেছিলাম সেই নিয়ে অনেকে আমার সাথে, দুই বাংলার মানুষ, দুই বাংলা বলবো না, দুই দেশের মানুষ, অনেকে আমার বিরুদ্ধে অনেক কথা, এবং সেই নিয়ে ফেসবুকেও দীর্ঘ তাদের সাথে মানে তর্ক বিতর্ক হয়েছিল। অনেকে আমাকে অহংকারী বলেছিল। যাই হোক, আমার যেটা বক্তব্য ছিল যে আমি যদি মানে মাদার টেরেসার সত্যি সেই শক্তি থাকে, তাহলে উনি কেন কলকাতার সবচেয়ে নামি যে হসপিটাল উডল্যান্ডস, সেখানে গিয়ে চিকিৎসা করেন? ওনার জ্বর হলে, কাশি হলে, হাঁচি হলে বা যে কোনো চিকিৎসা উনি ওইখানে গিয়ে কেন চিরকাল করাতেন? উনি তাহলে কেন নিজের উপর এই বলটা প্রয়োগ করতেন না? এবং এইটা আমি মানে ঘেটে দেখেছিলাম, যেটা যে মাদার টেরেসা যে শেষকালে এসে করতেন তা না, মানে উনি কিন্তু বহু যুগ, মানে যখন মাদার টেরেসা এতটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব তৈরি হন, তখন থেকেই কিন্তু উনি এটা করতেন। আমরা যদি পাশাপাশি দেখি, মানে যেরকম ধরুন, আমি এই ক্ষেত্রে একটা মানে জাস্ট একটা উল্লেখ বলছি, যেরকম আমরা মাঝেও এইটা ফেসবুকে আমি দেখেছিলাম, ওই যে সফি হুজুর, উনি যখন অসুস্থ হলেন, উনি কিন্তু সেই অ্যালোপ্যাথি, উনি কিন্তু ইউনানি বা এইগুলোর বর্ষায় থাকেন। তো ঠিক আমাদের এইখানকার যেগুলো বলছে গোমূত্র বা আরো বিভিন্ন অনেক রকম, অনেকের অনেক মতামত, এই খেলে নাকি করোনার থেকে হয়ে যাবে, ওই খেলে সেই হয়ে যাবে, ওইটা জপলে হয়ে যাবে, ওইটা এই করলে হয়ে যাবে, ওইখানে ওই দরগায় মাথা টাকালে হবে। যারা এইটা বলছে তারা কেন তাহলে মানে নিজেরা মাস্ক পরে ঘুরছে? তারাও তো তাহলে সেটা করেই তাকে নিজেকে রক্ষা করতে পারতো। বা তারা কি নিজেদের উপর প্রয়োগ করে দেখেছে? এই প্রশ্নটা অবশ্যই আসে। এগুলো হচ্ছে ওই সস্তার কিছু রাজনীতি, সেটা সারা বিশ্বে এগুলো থাকে। বিদেশেও দেখা গেছে এই করোনার সময় ইউরোপে অনেক ভুলভাল বক্তব্য। তো সেইটা তো আর কি বলা যাবে, এটা মানে বলার কিছু নেই। যাই হোক, নেটটা সমস্যা করছে দেখতে পাচ্ছি। এখন সন্দীপন ভাই বললেন আমাদের ভারতবর্ষের কিছু চিত্র, যেটা
পাক ভারত আমাদের পাক ভারত উপমহাদেশে যে আমরা যে ভূখণ্ডে আছি, যার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, প্রতিটা দেশের চিত্রই কিছু না কিছু গোড়ামি থাকেই, কিছু না কিছু সংস্কারের সাথে যুদ্ধ করেই বিজ্ঞানকে এগিয়ে যেতে হচ্ছে। এই তুলনায় ভারত বোধহয় আরেকটু বেশি মানে সেটা অতিক্রম করে ভারত কতটুকু এগিয়ে আসছে বা কতটুকু এগিয়ে আসতে পারবে, এটা একটু জানতে চাচ্ছিলাম সন্দীপন ভাইয়ের কাছ থেকে। এই ক্ষেত্রে আমি বলি, যেটা আমি বললাম যে এইখানে কিন্তু হচ্ছে ওই যে সস্তার একটা আত্মপ্রচার রাজনীতি, যেটা ধর্ম বা এইগুলো গোড়ামি। আবার ধরুন এই সরকারের আমলেই আমরা যেটা শুরু করতে পেরেছি, বিগত 6 বছর ধরে চলছে, চালু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেয়ার। এটা একটা বেশ বড় আকারেই, সেখানে কিন্তু ভারতে বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞান নিয়ে বিভিন্ন আলোচনা, সেগুলো চলছে। আমাদের দূরদর্শনে মানে সরকারি যে প্রচার মাধ্যম আকাশবাণী এবং দূরদর্শন, সেখানে কিন্তু বিজ্ঞান বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। জাস্ট 2 বছর আগে এই সরকারের আমলেই এটা এখনো ওএস মানে প্ল্যাটফর্ম, ওই যে যেটা মোবাইলে দেখা যায়, তা যেসব চ্যানেল গুলো এখন সেই টাইপের একখানা চ্যানেল কিন্তু লঞ্চ করা হয়েছে বিজ্ঞান বিষয়ক 24 ঘন্টার, ইন্ডিয়া সায়েন্স বলে। এটা যদিও কিছুটা প্রোগ্রাম লাইভ আমাদের রাজ্যসভা টিভির মাধ্যমে সম্প্রচারিত হয়, তার পাশাপাশি 24 ঘন্টার এটা কিন্তু ভারত সরকারের একদম মানে কি বলবো ডাইরেক্ট সাপোর্টে সেটা কিন্তু এই চ্যানেলটা 24 ঘন্টার, এবং সেখানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আলোচনা যেরকম, এবং সেগুলো হচ্ছে খুব পপুলার টাইপের। এটা ইন্ডিয়া সায়েন্স বলে যে কেউ মানে প্লে স্টোর বা ওই আইওএস এ মানে আইফোনে সার্চ করলে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারে। অ্যাপটা ডাউনলোড করে যে কেউ এটা দেখতে পারে। সেখানে হিন্দি, ইংলিশ, বিভিন্ন ভারতের বিভিন্ন যে আঞ্চলিক ভাষা তাতেও অনুষ্ঠান হয়। সেইখানে কিন্তু বিভিন্ন রকম, যেরকম মানে আমরা যেটা স্যাফরান বলি, মানে আমরা এটা কি বলে মানে যেটা ওই পোলাও টোলাও বিভিন্ন বিরিয়ানিতেও ব্যবহার করেন আপনারা বা সবাই ব্যবহার করে। এই যে স্যাফরান কিভাবে তৈরি হয়, স্যাফরানের গুণগুণ কি, বা হলুদের গুণগুণ কি, হলুদ কিভাবে, হলুদের কি কি উপকারিতা, বা এরকম জাতীয় বিভিন্ন জিনিস, বা নিম, হ্যান ত্যান, মানে বিভিন্ন ভেষজ যেসব মানে আমাদের শাকসবজি বা বিভিন্ন জিনিস, সায়েন্সের এই যে বিভিন্ন বিষয়, বর্তমান সময় কিন্তু বিগত বেশ কিছু কাল ধরেই, মানে সেটা পূর্ববর্তী সরকারেরও অবদান ছিল এবং বর্তমান সরকারের অবশ্যই, আমাদের কিন্তু স্পেস সায়েন্সে উই আর ডেভেলপিং। এখন কিন্তু ভারত সরকারের মানে আমাদের যেটা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা কিন্তু বিদেশের বিভিন্ন দেশকে মানে স্পেস ক্রাফট লঞ্চের জন্য ভাড়া দিয়ে বেশ ভালো টাকা আয় করে, বৈদেশিক মুদ্রা দেশের জন্য আয় করছে। এবং সেখানে কিন্তু মানে এই রিসেন্ট যেগুলো আমরা যেসব স্যাটেলাইট ছেড়েছি বা সেখানেও কিন্তু আমাদের সরকারের অবদান রয়েছে, মানে বর্তমান সরকার সেখানেও করছে। এইটা ওই আমি যেটা বললাম যে রাজনীতির ক্ষেত্রে আমি কোন দেশের নাম বলছি না, আমি এক দেশে সেই সময় কোন একটা সরকার ছিল, সেটা হচ্ছে ধর্মীয় একটা টাইপের সরকার। তাদের বোধহয় মানে সকাল বিকেল ভারতের বদনাম করতে হবে বা ভারতকে গালাগাল করতে হবে, এরকম একটা নীতি আমাদের প্রতিবেশী এক রাষ্ট্রের। তো সেখানকার এক এমপির সাথে আমি একবার মানে তার প্রোটোকল অফিসার হিসেবে আমার দায়িত্বে ছিল ভারত সফরে, তিনি যখন এসছেন, এমপি মানে তিনি মন্ত্রীও ছিলেন। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মানে সেই এসে এইখানে দেখলাম ডাক্তারও দেখিয়ে গেল, তো তাকে বলেছিলাম আপনি তো এটা পছন্দ করেন না, তো অথচ এই দেশটা এইখানে, বললো দেখুন ভাই কিছু মনে করবেন না, আমাকে এটা করতে হয় আমার ভোটারদের খুশি রাখার জন্য। তো রাজনীতি ব্যাপারটা অনেকটা আমার মনে হয়েছে আমার দীর্ঘ প্রায় 31 বছর চাকরি জীবনে বিভিন্ন রাজনৈতিক দলকে কাছাকাছি দেখার পর, যে রাজনৈতিক নেতা বা মন্ত্রীরা অনেকটা ওরকম, মানে পাবলিককে একটু উস্কে কিছু ভোট যদি পাওয়া যায়। তো এই জায়গাটা আমি বললাম যে আমাদের একদম খুব যে বাধা বিপত্তি পাচ্ছি, একদম কাজ করতে পারছি না, আগের আমলে খুব ভালো কাজ করতে পারতাম, নট দ্যাট। কিছু বাধা বিপত্তি আছে, ওই যেরকম এদের এক একখানা এই মন্তব্যে, তখন কি হয় সাধারণ মানুষের কাছে আমরা যখন যাই, তারা তখন আমাদের কথাটা গ্রাহ্য করতে চায় না বা শুনতে চায় না, এই সমস্যাগুলো আছে। সন্দীপন ভাই,
আমরা প্রায় শেষ সময় মানে সময় শেষ আমাদের। তারপরেও কিছু কথা আছে, আমরা আমরা কথা বলবো আপনার সাথে। একটা প্রশ্নটা রেখে যাই যে জনসংখ্যার বিষয়টা, ভারতের জনসংখ্যা বিজ্ঞানের পিছিয়ে পড়ার ক্ষেত্রে একটা বিষয় কিনা, এই প্রশ্নটা করে গেলাম আপনার কাছে। তার আগে আমরা ঘুরে আসি আমাদের সাথে এখন পর্যন্ত কে কে ছিলেন, একটু দেখে আসি। সুদীপ ঘোষাল ছিলেন প্রথম থেকেই, বলছেন শুনছি দাদা, শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। আলিফ আশরাফ আছেন, বলছেন দুজনকেই শুভেচ্ছা অভিনন্দন। অভিনন্দন আপনাকেও আলিফ আশরাফ। আছেন খন্দকার খসরু পারভেজ, শুভেচ্ছা জানাচ্ছেন। সমীর মণ্ডল আছেন আমাদের সাথে, শুভেচ্ছা জানাচ্ছেন। তপন মুখার্জি শুভেচ্ছা শুনছি, মিলিদাস শুভেচ্ছা জানাচ্ছেন। এলান আছেন উজবেকিস্তান তাশখন্দ থেকে, শুভেচ্ছা এবং অভিনন্দন দুই প্রিয় মানুষকে। ধন্যবাদ ভাই, সাথে থাকুন, আমরা কথা বলছি। হজরত আলী আছেন আমাদের সাথে, স্বপন কুমার দাস আছেন, জাকিয়া সুলতানা আছেন বাংলাদেশ থেকে, আরেকজন লেখিকা, গল্পকার এবং চিকিৎসক, উনি আছেন বাংলাদেশ থেকে। আছে শর্মিষ্ঠা আছেন আমাদের সাথে, খুব ভালো লাগছে। আছেন শাম্মী তুলতুল, আরেকজন লেখিকা বাংলাদেশ থেকে, দেখছি কাকুন ভাইয়ের কথাগুলো। আচ্ছা বোন, শুভেচ্ছা আপনার জন্য। সমরেন্দ্র বিশ্বাস আছেন সঞ্জীবন মণ্ডল, সঞ্জয়। ওনার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে সন্দীপন বাবু প্রশাসক, বিজ্ঞান কর্মী, সাহিত্যিক, কোন পর্বে আপনি বেশি মনোরম বোধ করছেন, মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কোথায়, এমন একটা প্রশ্ন ছিল তার। আমি আসছি, আমাদের শেষে আছেন মনিরামণি, যোগ দিয়েছেন শেষে। তার প্রশ্নটা জানতে চাই, আসলে আপনার কোন ক্ষেত্রটা, আপনি অবশ্য বিজ্ঞানের মানুষ, এটা আর প্রশ্ন করাটা, কিন্তু অন্যগুলিতেও কি আপনি সেই রকম আনন্দ পান কিনা, কবিতা বলেন, গল্প বলেন, লিখে আনন্দ পান কিনা? দর্শক যেহেতু প্রশ্ন করেছে। একদম, আমি আমার চাকরি জীবনকেও খুব উপভোগ করেছি। আমার লেখালেখি, সেটা গল্পই লিখি, কবিতা লিখি, সবকিছু। সবচেয়ে বেশি আমি উপভোগ করি যখন বাচ্চাদের সাথে কথা বলি। বর্তমানে আমি যে দায়িত্বে হাইলাকান্দিতে এসে রয়েছি, এই প্রশ্ন কালকেও আমার সম্মুখীন হতে হয়েছিল। এখানে একটা স্কুলের সাথে আমি জড়িত, সেই স্কুলটির নাম হচ্ছে গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল। এইখানের বাচ্চাদের মধ্যে আমি কিছু জিনিস চালু করার চেষ্টা করি। যেরকম এই স্কুলে একটি 2011 সালে এই স্কুলের স্থাপন। এই স্কুলে বাচ্চারা তাদের জন্মদিনে, এখানে একটা বাগান আছে, যে বাগানটার নাম হচ্ছে বার্থডে গার্ডেন, মানে জন্মদিনের বাগান। সেখানে তারা গাছ লাগায়, সেই গাছটাকে তারা অ্যাডপ্ট করে, তারাই সেটার পরিচর্যা করে। হ্যাঁ, আমার স্কুলের মালি বা সেগুলো রয়েছে। তো এই স্কুলটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি, বাচ্চাদের কাছ থেকে আমি অনেক শিখি। মানে আজ সকালে আমি একটা উল্লেখ করেছিলাম যে আমি যখন একদম শিশু ছিলাম, তখন আমার স্বপ্ন ছিল হচ্ছে ঘুড়ি হওয়ার, ঘুড়ি হয়ে মানে লাগাম ছাড়া ঘুরে বেড়াবো। তারপর যখন আমি একটু মানে কৈশোরকালে এলাম, সেই সময়টা আমার স্বপ্ন ছিল হচ্ছে, যেটা আগেও বলেছি, নাপিত হওয়ার। তারপর আমার বিভিন্ন রকম স্বপ্ন। এখন মানে যখন বয়সটা বেড়েছে, তারপর যখন মানে যৌবন কালে, যুবক অবস্থায়, তখন আমি ভাবতাম যদি আমার কোটিপতি হতে পারতাম, তাহলে পরে হয়তো সবকিছু আমার ইচ্ছে মতো বই কিনতে পারবো, ইচ্ছে মতো জায়গায় চলে যেতে পারবো, এই জিনিসটা। এখন আমার যেটা সবচেয়ে মানে যেটা স্বপ্ন এবং যেটা আমি উপভোগ করি, সেটা হচ্ছে বাচ্চাদের কাছে প্রতি মুহূর্তে শেখা, বাচ্চাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নে জানা। আমার বড় শিক্ষক হচ্ছে বাচ্চারাই। বাচ্চাদের কাছ থেকে আসলে শেখার অনেক কিছু আছে, আমরা হয়তো বাচ্চাদের অনেক কিছু লক্ষ্য করি না। তাদের যে কিউরিওসিটি, জানার ইচ্ছাটা, এই ইচ্ছাটা যদি আমরা ভালো মতো ফলো করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের বড়দের জন্য অনেক ভালো হতো। আপনি আপনার সাথে একদম একটু একটা ইন্টারাপ্ট করে একটা জিনিস বলছি। আপনি যে কথাটা বললেন যে আমি একবার একটা জায়গায়, মানে তখন আমি ফনেটিক্স নিয়ে পড়লাম আর কি, সেটা কিন্তু একটা বাচ্চা আমাকে দেখিয়েছিল। একটা জায়গায় ফেস টু ফেস প্রোগ্রাম, একটা বাচ্চা হঠাৎ উঠে সে আমায় প্রশ্ন করেছিল যে আচ্ছা স্যার, এ কেন আগে এলো, বি কেন পরে? যদি এমন হতো বি সি ডি এ ই, তাহলে কি হতো, তাহলে কোন সমস্যাটা হতো? তো তারপর এই প্রশ্নটার উত্তর তখন আমার জানা ছিল না, কারণ আমি কখনো চিন্তা করিনি। তো আমি বললাম যে তোমার ঠিকানাটা দাও আমায় লিখে, আমি এটার উত্তর তোমায় জানাবো।
তারপর আমি বিভিন্ন আমার বন্ধু বান্ধব তাদের সাথে কথা বললাম, যারা ভাষা নিয়ে বা ভাষা তত্ত্ব বিভিন্ন বিষয়, তাদের সাথে কথা বলে করে তখন আমি এই ফনেটিক্সটা জানলাম আর কি, মানে ল্যাঙ্গুয়েজ বা অ্যালফাবেট ফনেটিক্স। তো তারপর তাকে লিখে, তো আমি আগামী দিনে একটা প্রকাশ করার ইচ্ছে আছে আমার। প্রায় 600-র ওপর, প্রায় 1000 খানেক প্রশ্ন আমার কাছে আছে, যেগুলো বাচ্চারা আমায় বিভিন্ন সময় প্রশ্ন করেছে এবং আমায় পড়াশোনা করতে হয়েছে তার উত্তরগুলো দেওয়ার জন্য। তো সেইটা হয়তো বই আকারে কখনো ছাপার ইচ্ছে, একটা আগ্রহ আছে। সন্দীপন ভাই, যে জনসংখ্যার কথাটা বলছিলাম, এখন জনসংখ্যায় চলে যাই। আমাদের দেশেও, বাংলাদেশেও জনসংখ্যা প্রায় 18 কোটি মানুষের দেশ আমরা। ভারতও তার 125-30 কোটি দেশ মানুষের দেশ। তো এই যে জনসংখ্যা কি বিজ্ঞানে পিছিয়ে পড়ার ক্ষেত্রে কোনো ফ্যাক্টর কিনা? না, আমি এইখানে কাপন ভাই দ্বিমত। কারণ আমরা যদি আমাদের যতই তাদেরকে আমরা হিংসা করি, যতই তাদের প্রতি বিদ্বেষ থাকুক, যাই থাকুক, তাহলে চীনের তো এইটা সমস্যা হওয়ার কথা ছিল। চীনে যদি আমরা দেখি যে বিভিন্ন জিনিস, বৈজ্ঞানিক আবিষ্কার বা টুকটাক হ্যান ত্যান বিভিন্ন জিনিস, আমরা যদি পিপিই কিট, সারা বিশ্ব ডিপেন্ড করেছিল চীনের ওপর, প্রথম পিপিই কিটটা কিন্তু ওইখান থেকেই ট্রান্সপোর্টেশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা যে পুরোপুরি একমত তা নয়। এইটা নিয়ে আমাদের একটা বই ছিল, ড্রাগ অ্যাকশন ফোরাম বলে একটা সংগঠন, মানে আমরা রেশনাল ড্রাগ অ্যান্ড থেরাপির ওপর কাজ করতাম, যার মাধ্যমে আমার বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক ডক্টর আহমেদ রফিকের সাথে পরিচয়। তো আহ তার হাত দিয়েই বাংলাদেশের পরবর্তী পরিচয় জনসংখ্যা নিয়ে রাজনীতি। তো এইটা খানিকটা রাজনীতির কথা, মানে রাজনৈতিক নেতা এই জনসংখ্যার জন্য এই হচ্ছে না, জনসংখ্যা বেশি বলে আমরা এই করতে পারছি না, ত্যান করতে পারছি না, এই কথাটা কিন্তু বলা হয়। হ্যাঁ, তো এইটা খালি জনসংখ্যা ইজ আ ফ্যাক্টর, নট এট অল। মানে প্ল্যানিং ইজ আ ফ্যাক্টর। সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি ঠিকঠাক প্ল্যান করে, তাহলে কিন্তু এইটা কোনো সমস্যা না। হ্যাঁ, তো এটা আমি প্রশাসক হিসেবে আমি আমার চাকরি জীবনে সেটা বুঝেছি, সেটা দেখেছি। সেক্ষেত্রে আমরা আমরা আম- সন্দীপন না, সেক্ষেত্রে বোধহয় আমরা চীনের কথা বলতে পারি। একদম, আমি চীনের চীন তো এক্সাম্পলই আমি অর্থনীতিতে দিলাম। বলেন, প্রযুক্তিতে বলেন, সব দিকে এগিয়ে গেছে আমাদের থেকে। একদম, যদি আমি চীনের জনসংখ্যা কথা তো ফ্যাক্টর হতো প্রথমেই তাহলে বললাম, চীন যে পিছিয়ে থাকার তাদের কথা, যতই এত হিংসা লোক করি নিয়ে। আর যাই করি, চীন তো তাহলে অনেক পিছিয়ে থাকার কথা ছিল। জি, সেটাই সেটাই সন্দীপ বন্ধু। হ্যাঁ, এটা সেটাই সেটাই সেক্ষেত্রে সন্দীপ বন্ধু, আমাদের ভাই, আমাদের সময় শেষ হয়ে এসেছে। তো শেষ হওয়ার সময় আমরা একটু সাহিত্যের দিকে যাই। এই যে বনসাইয়ের গল্পগুলো, আপনার বনসাইয়ের গল্পগুলো আসে, বনসাইয়ের এই গল্পগুলো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি, যে কি ধাঁচের গল্প এগুলো? এটা কি বিজ্ঞান সম্পর্কিত, না বিজ্ঞানের না, বাইরে মানুষের জীবন যাপন আর বা এই যে যে আমাদের আবেগ, সেইগুলো সহ এই গল্পগুলো কিনা আপনার এইটা বনসাইয়ের? টোটালি হচ্ছে সন্দীপ এটার বন্দ্যোপাধ্যায়। সাথে বিজ্ঞানের সেইভাবে কোনো সম্পর্ক নেই, আবার কিছু কিছু গল্পে হয়তো বিজ্ঞান রয়েছে। এইটা পুরোপুরি সাহিত্য, এটা মানুষের আবেগ। এইটা বেসিক্যালি বনসাই বইটার নাম দিয়েছিলাম কারণ ছোট গল্প, মানে আমার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সেইটা গল্প আকারে। সন্দীপ আহ বন্দ্যোপাধ্যায় কি শুনতে অসুবিধা হচ্ছিল? না না না, হচ্ছে না কামন ভাই। যে জিনিসটা হচ্ছে যে এই বইটা, এই যে বনসাই বইটায়, বনসাই বইতে যেরকম, মানে আমি একবার এক কেপমারের পাল্লায় পড়েছিলাম, সেইটা, সেই অভিজ্ঞতাটা আমি লিখেছি। আমি প্রথম বহুকাল আগে, এটা হচ্ছে 2000 সালে কি 2001 সালে সম্ভবত, তখন আমি বাংলাদেশ যেতাম হচ্ছে বাই রোড, বেনাপোল বর্ডারের আমার এক অভিজ্ঞতা, সেটা গল্প আকারে লিখেছি। এইটা হচ্ছে আমার জীবনের বিভিন্ন যে ছোট ছোট অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে গল্প আকারে উপস্থাপন করেছি, ছোট গল্প। যার কারণে এই বইটার নাম হচ্ছে বনসাই। মানে ছোট গল্প, এবং জীবনটাও তো অনেকটা, আমাদের জীবনটাও অনেকটা আহ কি বলবো, একটা বনসাইয়ের মতোই। হ্যাঁ, আমরা অনেকটা কেটে ছেটে তাকে একটা ঘরে বা একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলি। তো সেই কারণেই আর কি বইটার নামও বনসাই দিয়েছিলাম। এবং বইটার সাইজটাও যেটা আমি দেখাচ্ছিলাম, যে যদি দেখেন বইটা খুব ছোট্ট একটা সাইজ, মানে মোটা,
আবার মোটা, মানে বনসাই গাছ যেরকম হয়ে যায় মোটা হয়ে যায় কিন্তু সাইজে বাড়তে পারে না, মাথায় চাপ দিয়ে বসিয়ে দেওয়া হয়। এই বনসাই বইটাকে আমরা সেইটাই করেছি আর কি, মানে বনসাই উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমার ওইটাই। এইতে বিভিন্ন মানে আমার কেপমারির ঘটনা, আমার এক বন্ধুর বিয়ে দেওয়ার, তাকে বিয়ে দিতে গিয়ে পাত্র দেখতে মানে পাত্রী দেখতে গিয়ে সেখানকার ঘটনা, আহ কালী পুজোর চাঁদা চাইতে গিয়ে একটা ঘটনা, মানে আমাদের পাড়ার ছেলেরা নতুন এক পরিবার এসছে আমাদের পাড়ায়, তাদের ঘরে বেশ সুদর্শন এক কন্যা তাদের ঘরে, তো সেইটা চাঁদা চাইতে গিয়ে উকিঝুঁকি মারছে, এই করছে, সেই সব বিভিন্ন যে ঘটনা সেগুলোকেই গল্প আকারে উপস্থাপন করেছি এই বনসাই বইটিতে। তখন ভাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় কাপন ভাইয়ের বোধহয় আবার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। যারা এতক্ষণ ধরে শুনেছেন বা মতামত দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আমার কথা যে মন দিয়ে এতক্ষণ শুনলেন। আমি খুব সামান্য একজন ব্যক্তি, খুব ক্ষুদ্র, আমি এখনো ছাত্র বলে আমি নিজেকে মনে করি। আহ যদি কোনো আমি ভুল কোনো কিছু বলে থাকি বা কাউকে কোনো আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে সকলের কাছে। শীঘ্রই হয়তো কাপন ভাই আসতে পারবেন, আবার যোগ দিতে পারবেন আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা আবার 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 ফিরেছি, কানেকশনে ফিরেছি। আজকে আমাদের ইন্টারনেট কানেকশনটা সমস্যা করছে, যার ফলে অনেক কথা কেটে গিয়েছে, আমরা শুনতে পারিনি। তো আমাদের সময়ও শেষ এখন। সন্দীপ পন্দা খুব সময় বলছিল যে আপনাদের ওনার কথা যারা শুনেছেন, আমরা সেই শেষ কথাটুকু শুনতে চাচ্ছি সন্দীপন ভাইয়ের মুখে। সন্দীপন ভাই, শুনি আপনার হ্যাঁ, কথা। আমি যেটা বলছিলাম, এতক্ষণ যারা আমার কথা শুনছেন, বা আমি খুব সামান্য একজন ব্যক্তিত্ব, এমন কোনো বিশাল কিছু নই। আমি বর্তমান সময়ে আমি নিজেকে মনে করি একজন ছাত্র, প্রকৃত ছাত্র। আমি প্রতি মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার করছি, নতুন নতুন জিনিস শিখি প্রতিদিন সকালে, প্রতিটা দিন, প্রতি বেলায়। তো যদি আমার কোনো বক্তব্যের মাধ্যমে কাউকে কোনোভাবে আঘাত করে থাকি, বা কারোর আইডিওলজি বা সেই সব জায়গায় আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমায় ক্ষমা করে দেবেন। এবং আপনারা যে সম্মান দিয়েছেন, যে মন্তব্যগুলো করেছেন, কাকন ভাই যেগুলো পড়ে শোনাচ্ছিলেন, তার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্য। আপনারাই আমার সাহস যোগান, আপনাদের এই মন্তব্যগুলোই আমায় সাহস যোগায় আগামী দিনে কাজ করে চলার। ধন্যবাদ। ধন্যবাদ সন্দীপন ভাই, বিনয়ী মানুষ। ওনার পুরস্কারের কথাগুলি বলা হয়নি, আমি জানি তিনি শেষে বলবেন আমি খুব সামান্য মানুষ, কিন্তু উনি যে সামান্য না
উনি সন্দীপন ধর 1990 সালে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে মিডিয়ার মাধ্যমে বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য জাতীয় পুরস্কার লাভ করেছেন। 2006 সালে একই দপ্তর থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য। ছাত্র জীবনে যখন তার লেখাপড়া শুরু তখন থেকে তিনি পুরস্কারের অধিকারী হয়ে এসেছেন। তিনি বিজ্ঞান কংগ্রেসে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেছেন। 1997 সালে তিনি পুরস্কৃত হন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি দ্বারা। এছাড়া তিনি পুরস্কার লাভ করেছেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন, হাইলাকান্দি আর্যভট্ট সায়েন্স লেটার থেকেও। তো এই যে একজন গুণী মানুষের সাথে আমরা কথা বললাম আজকে, অনেক কিছু জানতে পারলাম, যদিও তার অন্তর্জাল নেট আমাদের কিছুটা সমস্যা করেছে, তবু আমরা ধন্যবাদ জানাই সন্দীপন ভাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করছি আরো কোনো সময়, আরেকটা সময় হয়তো আপনার সাথে বসা যাবে, আরো কথা আছে, বাকি আছে। 1 ঘন্টা তো সোয়া ঘন্টায় কথা শেষ হলো না। সে পর্যন্ত আপনার কাছ থেকে এবং দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দর্শক ভালো থাকবেন। আপনি শুনলেন আজকে বিজ্ঞানের কথা, প্যান্ডেমিক চলছে, সন্দীপন ধর বললেন প্যান্ডেমিকের কথা, আমি বললাম। আমরা জানি সবাই যে আমরা কি একটা অতিমারি মহামারীর ভেতর দিয়ে যাচ্ছি। আমরা যে কোনো কথাই বলি না কেন, যেটা চলে যাচ্ছে এটা সহজে যাওয়ার নয়। আর ভ্যাকসিন যেটা আসছে, ভ্যাকসিন আমরা হয়তো কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারবো, তারপরেও থাকবো না, কিন্তু তারপরে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা যেন মাস্কটা পরি, সামাজিক দূরত্বটা বজায় রাখি, অন্তত এই দুটো জিনিস যেন মেনে চলিয়ে আমরা এই প্যান্ডেমিকের সময় সেই আহ্বান থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, শুভ কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সন্দীপন ভাই আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ কামল ভাই।